2,500 প্লট কিনে বিনিয়োগের সূচনা সুইডিশ কোম্পানির। মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাব চীনের। বিদেশিদের আকর্ষণে হচ্ছে জ্বালানি নীতি। চাইনিজরা কিন্তু অলরেডি আমাদেরকে একটা সেকেন্ড ইকোনমিক জোন করার কথা বলেছেন, সেটা আমরা মংলায় করছি। আপনি হয়তো এটার কথা শুনেছেন যে ওটা নিয়ে আমরা অলরেডি অ্যাসেসমেন্ট করছি। সো ওটা যথেষ্ট অ্যাডভান্স স্টেজে আছে। মহাকাশ গবেষণায় নাসার সঙ্গে বাংলাদেশের চুক্তি সই। ঝড় বন্যার পূর্বাভাস সহ শিক্ষার্থী বিজ্ঞানীদের কাজ করার সুযোগ। প্রথম স্টেপটা দিয়ে আমরা যেটা করলাম, আমরা এগ্রি করলাম যে আমরা নাসার সাথে এবং বাকি 53টা দেশের সাথে একসাথে স্পেস এক্সপ্লোরেশনে কোলাবোরেট করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ হচ্ছে বাংলাদেশের, জানালেন প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি। জাতিসংঘের মধ্যস্থতায় বৈঠকের পরিকল্পনা। গাজায় বর্বরতার প্রতিবাদ ছাত্র দলের। ইসরায়েলি আড়ি পাতা যন্ত্র কিনেছিল আওয়ামী লীগ, মন্তব্য সালাউদ্দিনের। বাটা কেএফসিতে লুটপাটের ঘটনায় আটক 56। হজ ফ্লাইট শুরু 29 এপ্রিল। বাড়ি ভাড়া জটিলতায় 10,000 মুসল্লির হজ যাত্রায় অনিশ্চয়তা। সমাধানে ব্যর্থ হলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। এবং চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই। রমনার বটমূলে থাকবে কঠোর নিরাপত্তা। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা জানা যাবে রোববার। বাগেরহাটের মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল তৈরি করবে চীন জানিয়ে কাজ শুরু করেছে সরকার। ঢাকায় বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনের সংবাদ সম্মেলনে একথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। এ সময় বিনিয়োগ আকর্ষণে শিগগিরই নতুন জ্বালানি নীতি প্রকাশের কথাও জানান তিনি। এদিন মহাকাশ গবেষণার দ্বার উন্মোচন করতে মার্কিন সংস্থা নাসার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। প্রায় 4,068 কোটি টাকা ব্যয়ে বাগেরহাটের মংলা সমুদ্র বন্দরের আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। 3 বছর মেয়াদী এই প্রকল্পে 3,592 কোটি টাকাই দিচ্ছে চীন। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে ঢাকায় চলা বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে বিডার নির্বাহী চেয়ারম্যান জানালেন, মংলা সমুদ্র বন্দরের আধুনিকায়নের পাশাপাশি সেখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করবে চীন। চাইনিজরা কিন্তু অলরেডি আমাদেরকে একটা সেকেন্ড ইকোনমিক জোন করার কথা বলেছেন, সেটা আমরা মংলায় করছি। আপনি হয়তো এটার কথা শুনেছেন যে ওটা নিয়ে আমরা অলরেডি অ্যাসেসমেন্ট করছি। সো ওটা যথেষ্ট অ্যাডভান্স স্টেজে আছে এবং প্রিন্সিপালি আমার মনে হয় সরকারের মধ্যে যথেষ্ট ধরনের সাপোর্ট আছে ওটার ব্যাপারে। দেশে বিনিয়োগ পরিস্থিতি খতিয়ে দেখতে আজও জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন চীন, কোরিয়া, ভারত, আমেরিকা সহ বিভিন্ন দেশের উদ্যোক্তারা। বিডার নির্বাহী চেয়ারম্যান জানালেন, জ্বালানি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ আছে, যা দূর করতে শিগগিরই নতুন জ্বালানি নীতি প্রকাশ করা হবে। আগামী 3 থেকে 5 বছর আমাদের যে গ্যাসের ঘাটতি আছে, সেটাকে আমরা কিভাবে সেই ঘাটতিটা থেকে সরে আসব, খুব ক্লিয়ার কাট রোডম্যাপ হিসেবে আসলে আমাদের পাবলিশ করা উচিত সরকার হিসেবে। তো আমি আশা করছি যে আমাদের এনার্জি মিনিস্ট্রি আসলে খুব দ্রুত এটা কোনো একটা সময় পাবলিশ করবেন। এদিকে মহাকাশ গবেষণার দ্বার উন্মোচন করতে 54তম দেশ হিসেবে মার্কিন সংস্থা নাসার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। কোলাবোরেটিভ এফোর্টের মাধ্যমে হোপফুলি আজ থেকে 10, 15, 20 বছর পরে বাংলাদেশ স্পেসে একটা পজিশন নিতে পারবে। বাংলাদেশের বিভিন্ন খাতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক $1 বিলিয়ন ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে বলেও জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। থেকে এটাকে 10-এ নিয়ে আসেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সরকার কি করবে? এদিকে নারায়ণগঞ্জের অর্থনৈতিক অঞ্চলে 10,000 বর্গমিটারের প্লট কেনার মধ্য দিয়ে বিনিয়োগের সূচনা করেছে সুইডিশ কোম্পানি নিলর্ন। সকালে ওই অঞ্চল পরিদর্শন করে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তাৎক্ষণিক চুক্তি সই করেছেন। এদিন চীন, জাপান, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের 36 বিনিয়োগকারী অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে বলেন, সরকার প্রতিশ্রুতি রাখলে এখানে বড় বিনিয়োগের সম্ভাবনা আছে। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের 2,500-এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসেন 36 বিনিয়োগকারী, যাদের মধ্যে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত, ভারত সহ 8 জন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ছিলেন। শুরুতেই সুইডিশ কোম্পানি নিলর্ন 10,000 স্কয়ার মিটারের একটি প্লট কিনতে চুক্তি সই করে। এ সময় প্রতিষ্ঠানটি সহ পরিদর্শনে আসা সদস্যরা বলেন, সরকার প্রতিশ্রুতি রাখলে এখানে বড় বিনিয়োগ সম্ভাবনা আছে। আমাদের আলটিমেট গোল হচ্ছে এখানে যে ফ্যাক্টরিটা আমরা করতে যাচ্ছি
সেখানে আমরা এই গার্মেন্টস অ্যাক্সেসরিজের ট্রিমিংসটাকে ফুলি প্রডিউস করার চিন্তা ভাবনা করছি। এই অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যে সিঙ্গার $7.80 কোটি বিনিয়োগ করেছে। প্রতিষ্ঠানটি বলছে বিনিয়োগের জন্য বাংলাদেশ সম্ভাবনাময়, আর কর্তৃপক্ষ সুযোগ সুবিধা নিশ্চিতের কথা জানাচ্ছে। ফিউচারে কান্ট্রির গ্রোথ পার্সপেক্টিভের সাথে সিঙ্গার বাংলাদেশ আরও ইনভেস্ট করার প্ল্যান রয়েছে। সিঙ্গার বেকো তারা এসেছেন এবং তারা কি সুন্দরভাবে প্রোডাকশনে গিয়েছেন, এবং যারা অনলাইনে আছেন তারা তো এখনো সমস্যা ফেস করেননি। তাদের ফ্যাসিলিটিগুলো তৈরি হলে, প্রোডাকশনে আসলে কাজের সাথে সাথে সুবিধা অসুবিধা সবগুলো আশা করি দূর হবে। সরকারের পক্ষ থেকে ওয়ান স্টপ সার্ভিস চালু ছাড়াও সুশাসন নিশ্চিতের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। সবগুলো ইকোনমিক জোন এবং ঢাকাতে ওয়ান স্টপ সার্ভিসটা চালু করা হচ্ছে, যেটা বিনিয়োগকারীদের একটা বড় চাওয়া ছিল। নারায়ণগঞ্জ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে 1000 একর জমির মধ্যে 600 একরের উন্নয়ন শেষ হয়েছে, আর এখন পর্যন্ত বিনিয়োগের পরিমাণ $20 কোটি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর যে 5টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে নারায়ণগঞ্জের 2500-এর জাপানি অর্থনৈতিক অঞ্চল অন্যতম। 1000 একর জমির উপর গড়ে ওঠা এই অর্থনৈতিক অঞ্চলটির পুরো কার্যক্রম শুরু হলে অন্তত $150 মিলিয়ন বিনিয়োগ পরিবেশ তৈরি হবে। বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিদেশি উদ্যোক্তাদের কাছে এমন সম্ভাবনাই তুলে ধরা হলো। MS আরিফিন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। চীনা ও কোরিয়ানদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশ দুটির ব্যবসায়ী প্রতিনিধিরা সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছে প্রতিনিধি দল। প্রথমে দেখা করেন চীনা ব্যবসায়ী প্রতিনিধিরা। তাদের নেতৃত্ব দেন মেইনল্যান্ড হেডওয়্যার হোল্ডিংস লিমিটেডের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক পলিন এনগান। প্রধান উপদেষ্টা তাদের বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে অবগত করে বিনিয়োগের আহ্বান জানান। একই দিন কিহাক সুংয়ের নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার একটি ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি কোরিয়া ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান ইয়ং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের কারণে আমদানি রফতানির প্রসার ঘটবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেছেন, এর ফলে উভয় দেশই লাভবান হবে। বাণিজ্য ঘাটতি কমাতে দেশটির আরও 100 পণ্যকে শুল্কমুক্ত তালিকায় যুক্ত করতে মার্কিন প্রশাসনকে চিঠি দেওয়ায় ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টা। সকালে সচিবালয়ে তারা এমন মন্তব্য করেন। বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর সম্প্রতি চড়া শুল্ক আরোপ করে মার্কিন সরকার, যা এ সপ্তাহেই কার্যকর হওয়ার কথা। ট্রাম্প প্রশাসন হঠাৎ করেই অতিরিক্ত শুল্ক আরোপ করার পর নড়েচড়ে বসেছে সরকার। শুল্ক ইস্যুতে করণীয় ঠিক করতে সংশ্লিষ্টদের নিয়ে চলছে লাগাতার বৈঠক। আরোপিত শুল্ক 3 মাসের জন্য স্থগিত চেয়ে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপাতত আমদানি করা পণ্যের উপর শুল্ক কমিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর পথেই হাঁটতে চায় অন্তর্বর্তী সরকার। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে আরও 100 পণ্যকে শুল্কমুক্ত তালিকায় যুক্ত করতে মার্কিন প্রশাসনকে যে চিঠি দেওয়া হয়েছে তাতে ইতিবাচক সাড়া মিলবে। মৌলিক বিষয় হচ্ছে বাণিজ্য ঘাটতি অপসারণ, কমানো। সো আমরা ওইটার উপরে কাজ করছি। আমরা বিভিন্ন রকম বিশ্লেষণ করছি যে কি কি পণ্য দিয়ে আমরা আমাদের বাণিজ্য ঘাটতিকে কমিয়ে আনতে পারি। 100 প্রোডাক্টের যে জিরো ট্যারিফ করা হবে, এটাতে কি স্যার কোনো পজিটিভ ইমপ্যাক্ট আপনারা আশা করতেছেন? ডেফিনেটলি আমরা আশা করছি বলেই তো আমরা এই পরিশ্রমগুলো করছি। আমরা এগুলো নির্ণয় করার চেষ্টা করছি কি কিভাবে আমাদের ট্রেড গ্যাপটাকে কমিয়ে আনা যায়। এদিকে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ফলে দুদেশেই লাভবান হবে এবং আমদানি রপ্তানির প্রসার ঘটবে বলে জানান অর্থ উপদেষ্টা। পজিটিভ মানে তাদেরও লাভ হবে, আমাদেরও লাভ হবে। আমরা তো চাচ্ছি না যে আমরা সব কিছু করে ফেলবো। আর আজকে আমরা তো মসুর ডাল, চাল, এলএনজি এগুলোর ব্যাপারে বলেছি। আর একটা জিনিস দেখবেন, আজকে যে সমস্ত পার্সেস অর্ডারগুলো দিয়েছি আগের তুলনায় মূল্য কিন্তু কম। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চাল, ডাল সহ বিভিন্ন পণ্য কেনায় প্রতিযোগিতা বাড়ছে এবং সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার সুযোগ তৈরি হচ্ছে বলেও মনে করেন অর্থ উপদেষ্টা। আগে গুটি কয়েক সাপ্লায়ার দিত, এটা ওপেন করাতে কম্পিটিশনটা বেড়েছে এবং আমরা প্রাইসটা রিজনেবল পাচ্ছি। এটা কিন্তু আমাদের অনেক সাশ্রয় হচ্ছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য ঘাটতি মোকাবেলার চেষ্টা
পৃথিবীর ইতিহাসে বিরল। পাশাপাশি পাল্টাপাল্টি শুল্ক আরোপে খোদ যুক্তরাষ্ট্রে কোনো সুফল পাবে না, এমন মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। বিকল্প বাজার খোঁজার পরামর্শ এই অর্থনীতিবিদের। আর শুল্ক নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার তাগিদ অংশীজনদের। বাণিজ্য ঘাটতি কমিয়ে গেল 2রা এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর চড়া শুল্ক আরোপ করেন ট্রাম্প, যেখানে বাংলাদেশি পণ্যে আরোপ করা হয় 37%। প্রাথমিকভাবে এই শুল্ক আরোপ 3 মাস স্থগিত ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ট্রাম্পের শুল্ক নীতিকে নতুন করে বাণিজ্য যুদ্ধের সূচনা উল্লেখ করে অর্থনীতিবিদরা বলেন, ঝুঁকি এড়াতে বাংলাদেশকে যেতে হবে দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে। পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI আয়োজিত সেমিনারে তারা একথা বলেন। বাংলাদেশ টার্গেট হচ্ছে যে উই নিড টু বি অ্যাট লিস্ট অ্যাজ কম্পিটিটিভ উইথ রেসপেক্ট টু ট্যারিফস as India and Pakistan. আমাদেরকে নেগোশিয়েট করতে হবে, রিটালিয়েট, উই হ্যাভ নো স্কোপ টু রিটালিয়েট। আমরা যদি আলোচনা করতে হয় তাহলে কিন্তু আমাদের কোন আইটেমগুলোতে তাদের ইন্টারেস্ট আছে এবং সেটাকে কিন্তু আমাকে MFN বেসিসে দিতে হবে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, ট্রাম্পের শুল্ক নীতি বিশ্বায়নে ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলেছে। তাতে দেশটি খুব বেশি লাভবান হবে না। তবে বাস্তবতা মাথায় রেখে বাংলাদেশকে বিকল্প বাজার খোঁজার পরামর্শ দেন এই অর্থনীতিবিদ। অর্থনীতি ও বাণিজ্যকে রীতিমতো অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিশ্বায়নের পথে বাধা সৃষ্টি করা হচ্ছে। এশিয়ার কিছু দেশ বাংলাদেশের পণ্যের ভালো বিকল্প বাজার হতে পারে। গ্লোবালাইজেশন সিস্টেম বেসড অন মার্কেট বেসড রুলস। এলডিসি গ্রাজুয়েশনকে সামনে রেখে ট্রাম্পের শুল্ক নীতি তৈরি পোশাক রফতানিতে বড় ধাক্কা বলে শঙ্কা প্রকাশ করেন এ খাতের ব্যবসায়ীরা। এলডিসি গ্রাজুয়েশন এন্ড দিস ইউএস, দিস টুকে মাথায় নিয়ে আমার মনে হয় আপনাদের যেসব গাইডলাইন এগুলো কিন্তু আসলে নিতে হবে। এশিয়ার বাজারে নিজেদের প্রতিযোগী করে তুলতে কর ব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শ উঠে আসে আলোচনায়। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী রোজার ঈদের মধ্যেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর লক্ষ্যেই কাজ করছে সরকার। এজন্য জাতিসংঘের মধ্যস্থতায় 2 দেশের বৈঠকের পরিকল্পনা রয়েছে। এবছর ব্যাংককে বিমস্টেক সম্মেলনে সাইডলাইন বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান ও মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী উ সিংথাও। সেখানে প্রাথমিক পর্যায়ে 1,80,000 রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য যোগ্য করে চিহ্নিত করে মিয়ানমার। কিন্তু আরাকান এখনও যুদ্ধ বিধ্বস্ত। এ অবস্থায় রোহিঙ্গাদের ফেরত পাঠানো কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে শুরু হয় আলোচনা। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ জানান, জাতিসংঘের মধ্যস্থতায় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ হচ্ছে বাংলাদেশের। অল্প সময়ের মধ্যেই বৈঠক হবে বলে জানান তিনি। আরাকান আর্মির সঙ্গে আমরা আলাপ করছি, এর জন্য মায়ানমারের সঙ্গে যাওয়ার প্রয়োজন নাই, কারণ ওই 2 পক্ষের মধ্যে কোনো কথাবার্তা বিশেষ হয় না। এই আলোচনাটা যদি ফ্যাসিলিটেটেড হয়, আমরা জাতিসংঘকে মাঝে মাঝে রেখেছি, তারা এই 2 পক্ষের মধ্যে মধ্যস্থতা করছেন, আমাদের 2 পক্ষকে এক টেবিলে বসাচ্ছেন। এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিমস্টেক সম্মেলনে ইউনুস মোদি বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কথা হয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টার চীন সফর প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিস্তা চুক্তি নিয়ে ভারত ও চীনের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রেখে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। জনাব মোদি এটা খুব স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক দেশের সাথে, মানুষের সাথে, এটা কোনো দলের সাথে নয়। আমরা দেখব যে কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে। কূটনৈতিক স্বার্থ ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের আগ্রহ রয়েছে জানিয়ে তিনি বলেন, যথাযথ সংস্কার শেষে নির্বাচন দেবে সরকার। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল তুলে দিয়ে ইহুদি রাষ্ট্রকে পরোক্ষ সমর্থন দিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার। শুধু তাই নয়, বিরোধী মত দমনে দেশটি থেকে আড়ি পাতার যন্ত্র কিনেছিল। গাজায় গণহত্যার প্রতিবাদে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। জানান, ইসরায়েলের বিরুদ্ধে শিগগিরই আসছে বড় কর্মসূচি।
ফিলিস্তিনের মুসলিম জনতার পক্ষে আর ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ পরিণত হয় লোকে লোকারণ্যে। সমাবেশে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচারের দাবি জানিয়ে ছাত্রদলের শীর্ষ নেতারা বলেন, দেশের প্রতিবাদের নামে মব তৈরি করে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা বিচার এবং গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। বিপ্লবের নামে কতিপয় ব্যক্তি যারা বিনা কারণে এ ধরনের মব জাস্টিসের সূচনা করে এবং তাদের ভিতরে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব মোড়লদের নীরবতা ইসরায়েলের গণহত্যাকে উস্কে দিচ্ছে। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অতি শিগগির সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব। বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে আড়ি পাতা যন্ত্রের মাধ্যমে যে নির্যাতনের তারা সূচনা করেছিলেন, সেই আড়ি পাতা যন্ত্র পেগাসাস স্পাইওয়ার সেই ইসরায়েল থেকে তারা খরিদ করেছিল। সোমবার ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলাকালে দুর্বৃত্তদের দ্বারা দেশের বিভিন্ন স্থানে কয়েকটি প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি নেতারা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এতে অংশ নিয়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, মুখে গণতন্ত্রের কথা বলে মুসলিম উম্মাহকে ধ্বংসের পায়তারা করছে একটি গোষ্ঠী। ইসরায়েলকে একটি জঙ্গি গোষ্ঠী আখ্যা দিয়ে তিনি বলেন, যারা হত্যাযজ্ঞ চালিয়ে একটি জাতিকে নিশ্চিহ্ন করতে চায় তারা কোনো রাষ্ট্র হতে পারে না। এ সময় ইসরায়েল ও তাদের সহযোগী দেশগুলোর পণ্য বয়কটের আহ্বান জানান তিনি। ইসরায়েলের পণ্য, আমেরিকার পণ্যগুলো আমাদের বয়কট করতে হবে। তাদের প্যারালাল পণ্যগুলোকে আমাদেরকে অন করে ব্যবহার করতে হবে। মুসলিম দেশগুলো রয়েছে, তারা আজ নিশ্চুপ হয়ে আছে, ইহুদি রাষ্ট্রের আশেপাশে বসবাস করছে। সেই রাষ্ট্রপ্রধানদের কাছে আমরা আহ্বান জানাই, তাদেরকে বয়কট করুন। জুলাই গণহত্যার বিচারে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাবে না বাংলাদেশ। চিফ প্রসিকিউটর বলেছেন, বিচারে সক্ষম তারা, তবে আইসিসির যে কোনো সহযোগিতাকে স্বাগত জানানো হবে। এদিন তদন্ত ও বিচারের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন আয়নাঘরে গুমের শিকার ভুক্তভোগীরা। চিফ প্রসিকিউটর বলছেন, জুলাই গণহত্যার বিচার করতে সক্ষম বাংলাদেশ। দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার প্রয়োজন হবে না, তবে আইসিসি সহযোগিতা করতে চাইলে স্বাগত জানানো হবে। আইসিসিতে তখনই যেতে হয় যদি কোনো রাষ্ট্রের অভ্যন্তরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার করতে সেই রাষ্ট্র সক্ষম না হয়, অথবা সেই রাষ্ট্র যদি এই বিচার করতে উইলিং না হয়। বাংলাদেশের ক্ষেত্রে এই দুটার একটাও প্রযোজ্য না। এইখানে বিচার হবে, তারা আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেবেন, সেটা অবশ্যই আমরা গ্রহণ করব। এদিন মামলার তদন্তের অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে আসেন গুমের শিকার বেশ কয়েকজন ভুক্তভোগী। বিচারের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তারা। সহযোগিতার মানদণ্ড খুবই সন্তোষজনক ছিল না। আমি মনে করি এখন একটা পরিবেশ হয়েছে, সবাই বুঝতে পারছে যে অপরাধীকে দণ্ড দিতে হবে, এক্সাম্পল সৃষ্টি করতে হবে, যাতে আগামীতে কখনো ফ্যাসিস্ট জন্ম না হয়। যেই মামলাগুলোকে চার্জশিট দাখিল এবং অ্যারেস্ট পর্যায়ে নিয়ে যেতে, তখনই কিন্তু আমার মনে হয় এই ধরনের হুমকি ধামকির যে বা ট্রাইব্যুনালকে কন্ট্রোভার্সিয়াল করার যে প্রচেষ্টা চলছে, সেটা হয়তো থেমে যাবে। বিচারের দৃশ্যমান অগ্রগতি হলে ভারতে বসে শেখ হাসিনার হুমকি দেয়া কমবে বলেও মনে করেন আয়নাঘরে বন্দী থাকা ভুক্তভোগীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ আগামীর বাংলাদেশের পথরেখা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জুলাই সনদের ভূমিকা থাকবে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে নাগরিক ঐক্যের সঙ্গে সংলাপে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 114টি একমত হয়েছে নাগরিক ঐক্য, 11টিতে আংশিক একমত এবং বাকিগুলোতে দ্বিমত দলটির। 3 ঘন্টা বৈঠকের পর দলের সভাপতি মণ্ডলীর সদস্য জিল্লুল চৌধুরী দীপু বলেন, সংবিধানের 4 মূলনীতি একক
কক্ষ বিশিষ্ট সংসদ বহাল রাখার প্রস্তাব করেছেন তারা। এছাড়া প্রধানমন্ত্রীর ক্ষমতা 5 বছর ও 100 সংরক্ষিত নারী আসনের পক্ষে মত দিয়েছে নাগরিক ঐক্য। আমরা আশা করছি যে এই প্রক্রিয়াটা অব্যাহত রাখার মধ্য দিয়ে আমরা একটি জায়গায় দাঁড়াতে পারবো যেখানে আমরা একটা জাতীয় সনদ তৈরি করতে পারবো। লক্ষ্য হচ্ছে যাতে জুলাই সনদ আগামী বাংলাদেশের একটা পথরেখা হিসেবে তৈরি হয়। এরই একটি অংশ হিসেবে নির্বাচন হবে। সেই নির্বাচনের প্রক্রিয়াকেও সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জুলাই সনদের একটা বড় রকমের ভূমিকা থাকবে। আমরা একমত হয়েছি 114তে, 2-3টা আছে আগে আমরা একমত ছিলাম না, সেখানে আমাদের অনেকগুলো ইনফরমেশনের বিষয় ছিল এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমরা মনে করেছি ওনারা খুব যৌক্তিকভাবেই বলছেন, এই জন্য আমরা 2-3টা একমত হয়েছি। সেখানে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে একমত হই নাই। নির্ধারিত সময়ে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি করতে না পারায় 10,000-এর বেশি মুসল্লির হজ পালন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অভিযুক্ত 9 এজেন্সির গাফিলতিতে কারো হজ যাত্রা ব্যর্থ হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। 29 এপ্রিল থেকে এবারের হজ ফ্লাইট শুরু হচ্ছে বলেও জানিয়েছেন উপদেষ্টা। পবিত্র হজ পালনের জন্য এবারে সরকারি বেসরকারি মিলিয়ে 87,000 নিবন্ধন সম্পন্ন হয়েছে। তবে সময়মতো বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি না করায় 10,487 জনের হজে যাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা বলেন, এরা হজ করতে না যেতে পারে তাহলে দায়ী হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখনো সৌদির নুসুক মাসআর অ্যাপসটা খোলা আছে, এখনো রিকোয়েস্ট দিলে গ্রহণ করবে। তা আজকে রাতের ভিতরে যদি ওনারা এগিয়ে আসেন তাহলে আমাদের সুষ্ঠু হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। সৌদি কর্তৃপক্ষের অনলাইন প্ল্যাটফর্ম নুসুক মাসার মাধ্যমে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি সম্পন্ন করতে 10 দিন সময় বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে এজেন্সিগুলোকে তাদের কাজ সম্পন্ন করার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। বাড়ি ভাড়া চুক্তি এবং ওই যে আপনার পরিবহন চুক্তি এখনো সম্পন্ন করে না, এটা আশঙ্কা রয়ে গেছে। যে কোনো সময় যদি বন্ধ করে দেয় বলে যে না, এটা আমরা কম্প্রোমাইজ করব না। এদিকে হজের জন্য নিবন্ধিতদের 18 এপ্রিলের মধ্যে ভিসা সম্পন্ন করার বাধ্যবাধকতা আছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বৈঠক শেষে তিনি বলেন, পহেলা বৈশাখে রমনার বটমূল, ধানমন্ডির রবীন্দ্র সরোবর সহ সারা দেশে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সাংস্কৃতিক উপদেষ্টা জানান, চারুকলা থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা এ বিষয়ে 10 এপ্রিল সিদ্ধান্ত জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। 1432 বঙ্গাব্দকে বরণে এবারও রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখের সূচনা হবে রাজধানীতে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের হবে মঙ্গল শোভাযাত্রা। এ অবস্থায় চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা বসে। এতে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। সিকিউরিটি সেটের উপরে নির্ভর করে হলো সিকিউরিটি দেওয়া হয়। আপনাদেরকে আমি এনশিওর করতে পারি কোনো ধরনের কোথাও কোনো ঘটনা যেন না ঘটে, ওই সম্পূর্ণ ব্যবস্থা আমরা নিব। তারপরে ঢাকার বাইরে বিভিন্ন জেলাগুলিতে উপজেলা লেভেলে হবে, এখানে আইন শৃঙ্খলাভাবে কীভাবে অনুষ্ঠানগুলি হবে, কোথায় হবে, ওইগুলি নেওয়া হবে। সংস্কৃতি উপদেষ্টা জানান, চারুকলা থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা এ বিষয়ে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিদ্ধান্ত জানাবে। ঢাকার শোভাযাত্রাতে এবার শুধু বাঙালি না, আরও 26টা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে। শোভাযাত্রার নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আলোচনা করছেন। তারা আলোচনা করে ওনাদের প্রেস কনফারেন্স আছে 10 তারিখে, ওনারা আপনাদেরকে জানাবেন যে নামটা আসলে কি হবে। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে যেভাবে লুটপাট হয়েছে, ভবিষ্যতে তা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশ্নের জবাবে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা এটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের খবর। টানা কয়েক মাস কমতির দিকে থাকলেও মার্চে দেশে আবারও বেড়েছে মূল্যস্ফীতি।
এ সময় খাদ্য মূল্যস্ফীতি কমলেও বেড়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি। যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পূর্বাভাস বলছে জুন নাগাদ সার্বিক মূল্যস্ফীতি 8.5% নিচে নেমে আসতে পারে। গত বছরের ডিসেম্বর থেকে কমতে শুরু করেছিল মূল্যস্ফীতি। টানা 3 মাস অব্যাহত ছিল নিম্নমুখী ধারা। তবে মার্চে দেশের মূল্যস্ফীতি আবারও কিছুটা বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য বলছে মার্চে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.35%, যা আগের মাসে ছিল 9.32%। এই সময় দেশে খাদ্য মূল্যস্ফীতির হার কমলেও বেড়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি। মার্চে খাদ্য মূল্যস্ফীতি 9 থেকে 8% ঘরে নেমে হয়েছে 8.93%, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.38% থেকে বেড়ে হয়েছে 9.7%। যদিও আগামী জুন নাগাদ সার্বিক মূল্যস্ফীতি 8.5% নিচে নেমে আসার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, আর জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% মধ্যে রাখতে কাজ করে চলেছে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 120 মেট্রিক টনের বেশি ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়েছে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। মানবিক এই সহায়তা দ্বিপাক্ষিক সম্পর্কে ভিন্ন মাত্রা দেবে বলে মনে করেন নৌবাহিনী প্রধান। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম নেভাল বেজে শুরু হয় ব্যাপক কর্মযজ্ঞ। খাবার ও চিকিৎসা সামগ্রী তোলা হয় জাহাজে। মানবিক এই সহায়তা মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য। পরে নেভাল বেস থেকে মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। এ সময় নাবিকদের বিদায় জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আগামী 11 এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির। মানবিক এই সহায়তা রোহিঙ্গা প্রত্যাবাসনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন নৌবাহিনী প্রধান। এই ত্রাণ সহায়তা প্রেরণের মাধ্যমে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা, কূটনৈতিক সম্পর্ক এবং সুপ্রতিবেশী সুলভ মনোভাব আরও জোরদার হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। মিয়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা প্রত্যাবর্ষণ সহ যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোরও সহ অন্যান্য সমস্যাগুলো আমার মনে হয় নিরসনে একটা সহায়ক ভূমিকা পালন করবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী এবং রেড ক্রিসেন্ট থেকে পাওয়া ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে 77 মেট্রিক টন শুকনো খাবার, 9 মেট্রিক টনের বেশি তাঁবু এবং কাপড়, 29 মেট্রিক টন বিশুদ্ধ খাবার পানি, 4 মেট্রিক টন হাইজিন কিট এবং 1 টন ঔষধ। গত 28 মার্চ মিয়ানমার ও থাইল্যান্ডে 7.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। পরে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে বাংলাদেশ থেকে 2 ধাপে 31.5 মেট্রিক টন সামগ্রী, বিশেষ উদ্ধার এবং চিকিৎসা সহায়তাকারী দল পাঠায়। প্রতিবেশী দেশগুলো যতই বৈরী কিংবা জটিল আচরণ করুক, বাংলাদেশ তার মানবিকতার পরিচয় দিয়ে আসছে। দেশগুলোর দুর্যোগ দুর্বিপাকে এগিয়ে গেছে বাংলাদেশ। এবার মিয়ানমারের ভূমিকম্প এলাকায় ত্রাণ সহায়তা নিয়ে যাচ্ছে নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান। 11 এপ্রিল ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে এই নৌবাহিনীর ত্রাণ সামগ্রী। পৌঁছে দেওয়া হবে মিয়ানমারের সরকারি কর্মকর্তাদের কাছে। চট্টগ্রামের নেভাল বেস থেকে কমল দে, সময় সংবাদ। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে 2 চীনা সেনাকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। তারা রাশিয়ার হয়ে লড়াই করছিল বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, চীনা সেনাদের সঙ্গে পরিচয়পত্র, ব্যাংক কার্ড ও ব্যক্তিগত তথ্য পাওয়া গেছে। জেলেনস্কি আরও বলেন, আটক হওয়া 2 জন ছাড়াও আরও বেশ কিছু চীনা নাগরিক রয়েছে রুশ বাহিনীতে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ইউক্রেনের গোয়েন্দা সংস্থা কাজ করছে বলেও জানান জেলেনস্কি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিপাত করেন তিনি। এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি মস্কো ও বেইজিং। এর আগে যুদ্ধে রাশিয়ার হয়ে উত্তর কোরিয়ার সেনারা লড়াই করেছে বলে জানায় ইউক্রেন। জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে শক্তিশালী স্কোয়াড দিয়েছে বিসিবি। ইনজুরিতে নেই তাসকিন আহমেদ, আর প্রথমবারের মতো সাদা পোশাকে ডাক পেয়েছেন তানজিম সাকিব। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিরিজ হলেও নতুনদের বাজিয়ে দেখার ঝুঁকি নেননি নীতি নির্ধারকরা। চ্যাম্পিয়ন্স ট্রফির হতাশা কাটিয়ে আবারও শুরু হতে যাচ্ছে জাতীয় দলের ব্যস্ততা। শুরুটা অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়েকে দিয়ে।
গত বছরের শুরুতে বাতিল হওয়া টেস্ট এবার খেলবে বাংলাদেশ। 2 ম্যাচের সে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক আর সহ অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে মিরাজের কাঁধে। লিটন দাসকে ছেড়ে দেয়া হয়েছে পিএসএল এর জন্য। উইকেট রক্ষক হিসেবে তাই মুশফিক ছাড়াও আছেন জাকের আলী কিংবা মাহিদুল অঙ্কন। চোটের কারণে গোটা সিরিজেই নেই তাসকিন আহমেদ। প্রথম ম্যাচের স্কোয়াডে তাই আছেন নাহিদ রানা। ফেরানো হয়েছে খালেদ আহমেদকে। 4 পেসারের সাথে স্বীকৃত স্পিনার 3 জন। ঘরের মাঠ, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। সিরিজটা নয় চ্যাম্পিয়নশিপের অংশ, তবুও যেন বেঞ্চ শক্তি বাজিয়ে দেখার ঝুঁকিটা নিল না বিসিবি। সবশেষ এনসিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক অমিত হাসানকে রাখা হয়নি 15 সদস্যের দলে। সিলেটের এই ব্যাটার সেই আসরে 12 ইনিংসে রান করেন 785। রাখা যেত লম্বা ইনজুরি কাটিয়ে ফেরা এবাদত হোসেনকেও। নিজেকে খুঁজে বেড়ানো সিলেট এক্সপ্রেসের জন্য এমন সিরিজ হতে পারত বড় সুযোগ। তবে বদলে যাওয়া বিসিবি হাঁটল পুরনো পথেই। চ্যাম্পিয়ন্স ট্রফির যে ব্যর্থতা, তাই হয়তো ঢাকার চেষ্টা জিম্বাবুয়ের বিপক্ষে। সোনালি সময় পেছনে ফেলে আসা জিম্বাবুয়ের সাথে পরিসংখ্যানে এগিয়ে টাইগাররা। টেস্টে তাদের 7 জয়ের বিপরীতে বাংলাদেশের জয় 8টা। 20 এপ্রিল সিলেটে শুরু সিরিজের প্রথম টেস্ট। এরপর চট্টগ্রামে হবে দ্বিতীয় ও শেষ ম্যাচ। 4.5 মাসেরও বেশি সময় পর সাদা পোশাক গায়ে জড়াতে যাচ্ছে টাইগাররা। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশে বিনিয়োগের সূচনা সুইডিশ কোম্পানির। মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাব চীনের। বিদেশিদের আকর্ষণে হচ্ছে জ্বালানি নীতি, নাসার সঙ্গে চুক্তি সই। রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ হচ্ছে বাংলাদেশের, জানালেন প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি। জাতিসংঘের মধ্যস্থতায় বৈঠকের পরিকল্পনা। গাজায় বর্বরতার প্রতিবাদ ছাত্র দলের। ইসরায়েলি আড়ি পাতা যন্ত্র কিনেছিল আওয়ামী লীগ, মন্তব্য সালাউদ্দিনের। বাটা কেএফসিতে লুটপাটের ঘটনায় আটক 56। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।